নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের গল্প প্রচিত গুপ্তের লেখা ঝড়ের রাতে। অতিরিক্ত রকম নার্ভাস হয়ে পড়লে মানুষের দুরকম প্রতিক্রিয়া হতে পারে। হয় অল্প অল্প ঘাম হয়, নয়তো হাত পা ঠান্ডা হয়ে আসে। অর্কর একই সঙ্গে দুটোই হচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, আবার হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে শরীরের যাবতীয় গ্ল্যান্ড ফাংশন এলোমেলো হয়ে পড়েছে, তারা ঠিকমতো কাজ করতে পারছে না। অর্ক এমনিতেই একজন নার্ভাস প্রকৃতির ছেলে, তার উপর ঘটনা যা ঘটেছে তাতে সেই নার্ভাস ভাব বেড়ে গেছে কয়েক গুণ। কপালের সঙ্গে অর্কর নাকের দুপাশেও ঘাম জমেছে এখন। শুধু হাত পা ঠান্ডা হয়নি, শিরদাঁড়ার ওপর দিয়ে চিনচিনে ঠান্ডা ভাব একবার উঠছে একবার নামছে। সে শিমুলের দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? শিমুল কাঁধের ব্যাগটা সোফার ওপর ছুঁড়ে ফেলে হাসি মুখে বলল, কোনটা? শিমুল বেশি রকমের সুন্দরী, বড় বড় চোখ, টিকালো নাক, টানা ভুরু আর এক মাথা কোঁকড়ানো চুলের মধ্যে একটা ঝলমলে ভাব রয়েছে। দেখলে মনে হয় না তার বয়স এখন 24 বছর 3 মাস। মনে হয় না মাত্র 1 বছর হলো সে মাল্টিন্যাশনাল এক ব্যাংকে সিস্টেম প্রোগ্রামার হিসেবে চাকরিতে যোগ দিয়েছে এবং 1 বছরের মধ্যেই প্রমোশন পেয়েছে। মনে হয় এই মেয়ের বয়স এখনও 18-19। কলেজে যাওয়ার জন্য এখনই মাথায় ঝুঁটি বেঁধে তৈরি হবে। ঝুঁটি বাঁধার সময় তাড়াহুড়ো করে মাথার ক্লিপ খুঁজবে, ক্লিপ খুঁজে না পেয়ে খোলা চুলেই ছুটবে। তার উপর আজ তার সাজগোজের মধ্যে একটা খুকি খুকি ভাব রয়েছে। সাদা কেপরির উপর নীল টপ পরেছে, টপের বাঁ দিকে অল্প একটু নকশা, নকশা কলার থেকে কাঁধ পর্যন্ত নেমে এসেছে। দূর থেকে দেখলে মনে হয় ফুল পাতা, কাছে এলে বোঝা যায় সেসব কিছুই নয়, খানিকটা সুতোর হাবিজাবি। সুন্দর মেয়ের গায়ে আছে বলে সেটাই চমৎকার লাগছে। শিমুলের পায়ে স্নিকার, সোফায় বসে পা দুটো লম্বা করে সামনে ছড়িয়ে দিল শিমুল। ছিপছিপে শরীরে একই সঙ্গে ক্লান্তি আর আলসেমির ভঙ্গি। ঘরের ঝলমলে আলোয় তার কেপরি থেকে বেরিয়ে থাকা ফর্সা পা দুটো আকর্ষণীয় লাগছে। অর্ক কোনো রকম আকর্ষণ বোধ করল না, উল্টে তার গা বিরক্তিতে চিরবির করে উঠল। নিজের নার্ভাস ভাব গোপন করে রাগ রাগ গলায় বলল, মানে আবার কি? যা ঘটল তার কথা জিজ্ঞাসা করছি। শিমুল ফের হাসল। হাসতে হাসতে সোফার এক পাশ থেকে অন্য পাশে গেল। সোফার গদি বড় আর নরম, সামান্য নড়াচড়াতেই যেন ঢেউ খেলে গেল। আমাকে জিজ্ঞেস করছো কেন অর্ক? আমি তো কিছু ঘটাইনি। তুমি হাসছ? হাসবো না তো কি করব, কাঁদবো? হো হো আওয়াজ করে শিমুল হাসল। যে 4-5টি কারণে অর্ক এই মেয়ের প্রেমে পড়েছে তার একটি হলো এই হাসি। অর্ক হয়তো স্বীকার করবে না, কিন্তু সম্ভবত এটাই কারণ নাম্বার 1। শিমুলের হাসি শিমুলের আর অন্য সব কিছুর থেকে সুন্দর। যতবারই দেখে ততবারই অর্ক এত মুগ্ধ হয় যে মনে হয় এই সৌন্দর্য সে জীবনে প্রথম দেখছে। কিন্তু এই মুহূর্তে মুগ্ধ হওয়ার বদলে তার রাগ হচ্ছে। কপালের ঘাম মোছার জন্য পকেট হাতড়ে রুমাল বের করতে গেল অর্ক। না, রুমাল নেই। উফ! শিমুল সামান্য সরে এসে আধো আধো গলায় বলল, অর্ক, তুমি কি রাগ করছো? না, রাগ করব কেন? খুব খুশি হচ্ছি। তোমার এই দাদা বৌদির কাণ্ড দেখে হাত তুলে ধেই ধেই করে নাচতে ইচ্ছা করছে। এতদূর ডাকার পর কত বড় ইরেসপন্সিবল হলে এরকম করে একবার ভেবে দেখেছ? স্নিকার পরা ডান পাটা বাঁ পায়ের ওপর আরাম করে তুলে দিয়েছে শিমুল। সেই পা নাড়াতে নাড়াতে শান্ত গলায় বলল, এটা কিন্তু ঠিক হচ্ছে না অর্ক, তুমি কন্ডিশন ব্রেক করছো। বলেছিলে বিয়ের পর 1 বছর আমার উপর কোনো কারণে রাগ করবে না। 1 সপ্তাহ কাটতে না কাটতেই তুমি সেই শর্ত ভাঙছ। কিন্তু অর্কর রাগ আরও বাড়ল।
শিমুলের কথাটা মিথ্যে নয়। সত্যি সে এরকম বলেছিল, কিন্তু তাতে কি হয়েছে? প্রেম করার সময় মানুষ অনেক কথাই বলে, সেগুলো কেউ ধরে বসে থাকে না, আর বসে থাকা যায়ও না। তাছাড়া যেভাবে গত শনিবার দুম করে তাদের রেজিস্ট্রি হয়েছে, তাকে কি ঠিক বিয়ে বলা যায়? বিবাহিত হলেও তারা এখনও একসঙ্গে থাকে না, এমনকি হাতে গোনা দু একজন ছাড়া কেউ তাদের বিয়ের খবর জানেও না। শিমুলের বাবা মা অন্য জায়গায় বিয়ের জন্য মেয়ের ওপর ভীষণ চাপ দিচ্ছেন। সেই কারণেই একটা লিগ্যাল প্রোটেকশন নেওয়া হয়েছে মাত্র, আইন দিয়ে ঢাল বানানো। অর্কর এই বিয়েতে মোটেই সায় ছিল না। তার মতে এটা বাড়াবাড়ি হয়েছে, তাদের অপেক্ষা করা উচিত ছিল। সে যতক্ষণ না একটা চাকরি পায় সেই পর্যন্ত অপেক্ষা। একটা বেকার ছেলে, কথা নেই বলা নেই, বিয়ে করে বসল। ছি ছি, লোকে শুনলে কি বলবে? শিমুলের তাড়াহুড়োর জন্য অবিবেচকের মতো কাজটা তাকে করতে হয়েছে। শিমুলের উচিত ছিল নিজের বাবা মাকে বোঝানো, তাদের কাছ থেকে সময় নেওয়া। যতই সাক্ষী সাবুত নিয়ে গিয়ে সই করে আসুক অর্ক, এইটাকে বিয়ে বলে সে কিছুতেই মানতে পারছে না। মেয়ের বাপ মায়ের অবশ্য দোষ নেই। হঠাৎই হাতের কাছে লোভনীয় এক পাত্র এসে হাজির হওয়ায় তারা শিমুলের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। ছেলের বয়স একটু বেশির দিকে, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হলো পাত্র প্রবাসী, আমেরিকার ফেমিংহাম শহরে নিজের ব্যবসা। ফেমিংহাম বস্টন থেকে মাত্র 1 ঘন্টা ড্রাইভ। বিরাট গ্রসারি শপ। শুনতে মুদির দোকান মনে হলো পাত্রবাবুর পয়সা কড়ি অগাধ। তেল ডাল নুন থেকে শুরু করে আখের গুড় পর্যন্ত কি না পাওয়া যায় সেখানে। আসলে ওই ছেলের রয়েছে ফেলে যাওয়া বাংলার প্রতি হাবুডুবু ধরনের প্রেম। পা বিদেশে কিন্তু মন বাংলায়। নিজের জন্য পাত্রী খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল, বাঙালি ঘরোয়া কমবয়সী গৃহকর্মে নিপুণা প্রকৃত সুন্দরী পাত্রী চাই, রবীন্দ্রসঙ্গীত জানা বাধ্যতামূলক, শাক ওল মানকচু থোর ইত্যাদি রন্ধন প্রণালীর সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। তৎসহ বড়ি তৈরিতে পারদর্শিতা থাকলে ভালো হয়। প্রাচুর্যের কোনো অভাব নেই। পাত্রের নিজের 3টে গাড়ি, একটা ভ্যান রয়েছে। বাড়ির ছাদে আবার সুইমিং পুল আছে, তাতে হট ওয়াটারের ব্যবস্থা। বাগানে টেনিস কোর্টও আছে। বিজ্ঞাপন খুবই ইন্টারেস্টিং। আমেরিকাবাসী পাত্রের মানকচু স্পেশালিস্ট বউ চাওয়া সহজ কথা নয়। খুব স্বাভাবিকভাবেই শিমুলের মা বিশেষ উৎসাহ বোধ করলেন। ছেলের শাক পাতা বড়ি, রবীন্দ্রসঙ্গীতের প্রতি দরদ এবং ব্যাংক ব্যালেন্স তাকে মুগ্ধ করল। তিনি গোপনে মেয়ের ছবিসহ সিডি মেলে পাঠিয়ে দিলেন। যদিও বড়ি তৈরি এবং শাক রান্না বিষয়ে শিমুলের কোনো জ্ঞান নেই। কার্যত মাইক্রো ওভেনে 2-1টা শখের খাবার তৈরি ছাড়া সে রান্নাবান্নার কিছুই জানে না, জানতে চায়ও না। মেয়ের মায়ের অবশ্য তাতে কিছু এসে যায় না। কথাবার্তা এগোলে এসব শেখাতে আর কতক্ষণ? 7 থেকে 10 দিনের একটা ক্র্যাশ কোর্সে হয়ে যাবে। সল্টলেকে ছোট বোনের ননদের বাড়িতে না হয় দিন কত গিয়ে থাকবে। সেই মেয়ে আবার নিরামিষ রান্নাবান্নায় এক্সপার্ট, ঝটপট শিখিয়ে দেবে। শিমুলের মাথাও পরিষ্কার। কম্পিউটার নাড়াঘাটায় যে এত ওস্তাদ, তার ওলকুচু মানকুচু ম্যানেজ করতে আর কতক্ষণ? তিনি নিজেও যে একেবারে কিছু পারেন না এমন তো নয়, যদিও সংসারে এসব খাওয়ার লোকের খুবই অভাব। শিমুল তো ছোঁই না। শিমুলের বাবারও খাওয়া দাওয়ার আবদার নেই, ফলে বহু বছর তাকে আর এসব করতে হয় না। করতে হলেও একেবারে 9 মাসে 6 মাসে একবার। এছাড়া গানের ব্যাপারটাও আছে। ডিপ্লোমা ডিগ্রি না থাকলেও শিমুলের গানের গলা বেশ ভালো। স্কুল জীবনে সিনথেসাইজার কিনেছিল শখ করে, কলেজ পর্যন্ত টেনেছিল। অক্টোপাস না হিপোপটেমাস কি যে ছাইভস্য নামে একটা ব্যান্ডে গানও গেয়েছে কদিন। গান তো নয়, সেসব চিৎকার। সেসব অবশ্য বন্ধ হয়েছে অনেক বছর। তবে এখনও গুনগুন করে খালি গলায় মাঝে মাঝে গান করে। তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত 2-1টা থাকে, এই যা। সবথেকে বড় কথা হলো
বিজ্ঞাপন দেখেই ছেলের মন বোঝা যায়। এটা খুব বড় জিনিস। মানুষ দেখেও আজকাল আর মানুষের মন বোঝা যায় না, তাকে ধরা যায় না। সেই জায়গায় মাত্র 2-1 লাইনেই ছেলে ধরা দিয়েছে। এই ছেলে হীরের টুকরো না হয়ে যায়ই না। দেখাই যাক না একবার। এইসব ভেবেই মেয়ের ফটো পাঠিয়ে দেওয়া হলো সুদূর আমেরিকায়। 3 দিনের মাথায় উত্তর, পাত্রের ফটো পছন্দ, কলকাতায় এসে ফাইনাল কথা বলতে চায়। তবে একটা ব্যাপারে খুব কড়া, বিয়ের পর মেয়ের কিছুতেই চাকরি বাকরি করা চলবে না, ঘর সংসারে মন দিতে হবে, যা এতদিন শিমুলের কাছে তার মা বাবা গোপন করেছিল। তা এবার বলতেই হলো। আর তারপর থেকেই গোলমাল। গোলমালের প্রথম পর্যায় ছিল শান্তিপূর্ণ, পরের দিকে অবস্থা জটিল হলো। শিমুলের মা বললেন, ঘর সংসারী মেয়ের আসল পরিচয়। এখানে তো আর তোকে ঝিয়ের মতো খাটতে হবে না, 2-1টা রান্না বান্না করবি আর ছেলেপুলে মানুষ করবি, হ্যাপা শেষ। চোখ বুঝিয়ে রাজি হয়ে যা শিমুল, এমন সুযোগ কিন্তু আর পাবি না, না পাওয়া গেলেই মঙ্গল। অমন করে বলছিস কেন? আমেরিকায় গিয়ে ঘর সংসার পাতবি, এ কি 4টিখানি কথা হলো? ছেলের নিজের বাড়ি, অতগুলো গাড়ি, ছাদে সুইমিং পুল, গিয়ে না হয় টেনিস খেলা শিখে নিবি। কে বলেছে মা 4টিখানি কথা? খুবই কঠিন কথা, কিন্তু আমি অত কঠিন কাজ করতে পারছি না। আচ্ছা, এক কাজ কর, নিজে একবার ছেলের সঙ্গে কথা বল। কি কথা বলবো? বড়ির কিভাবে নাক তোলে, নাকি নোটে শাকের রেসিপি কি? আহা, অত রেগে যাচ্ছিস কেন মা? বিদেশে গিয়ে কত ছেলে মেয়ে বকে যায় জানিস? এই ছেলে তো আর সেই রকম নয়। একটু বাঙালি রান্না খেতে চায়, বাংলা গান বাজনা পছন্দ করে। যদি বলিস আমি তোর মেল আইডি পাঠিয়ে দিই। মা, এ বিষয়ে আর একটাও কথা নয়। কেন কথা নয় কেন? আমার মেয়ের বিয়ে নিয়ে আমি কথা বলবো না তো কে কথা বলবে? তুই? কেউ বলবে না। আমি খবর পেয়েছি তুমি আজকাল আজে বাজে ছেলে পিলেদের সঙ্গে মেলামেশা শুরু করেছো শিমুল। 2 পয়সার চাকরি করে একেবারে মাথা কিনে নিয়েছ। তোমার মাথা কিনিনি, নিজের মাথা কিনেছি। আর সেই কারণেই আমি চাকরি ছেড়ে আমেরিকা কেন, চাঁদে গিয়েও হেঁসেল ঠেলার কথা ভাবতে পারবো না। ও, ওখানে তো আবার হেঁসেল হয় না, উনুনের বদলে ওভেন আর ঝাঁটার বদলে ভ্যাকিউম ক্লিনার। শুনেছি আজকাল রোবট সিস্টেমও চালু হয়েছে, কাজে বেরোনোর আগে প্রোগ্রামিং করে দিলেই হলো, ফিরে এসে দেখা যাবে ঘরদোর সাফাই হয়ে গেছে। সরি মা, এইসবের মধ্যে আমি নেই। এই গোলমালের পরেও বাড়ির পরিস্থিতি ঠান্ডা হয়নি, বরং উত্তাপ বেড়েছে। শিমুলের বাবাও গোলমালে প্রবেশ করেছেন এবং পুরোপুরি স্ত্রীর পক্ষ নিয়েছেন। নেওয়াটাই স্বাভাবিক, অন্য কেউ হলেও নিত। সন্তানের এমন উজ্জ্বল নিশ্চিন্ত জীবনের সুবর্ণ সুযোগ তিনি হেলাফেলা করতে পারবেন কেন? তিনি তো আর উন্মাদ নন। সব ঘটনা শুনে অর্ক গম্ভীর গলায় বলেছিল, ছেলে কেমন? কোন ছেলে? কোন ছেলে আবার? যার সঙ্গে তোমার বিয়ের কথা হচ্ছে। ছেলে চমৎকার। কেন চমৎকার কেন? সরু একটা গোঁফ আছে, হালকা ভুঁড়ি, সন্ধ্যের পর বাড়িতে ফিরে পায়জামা পাঞ্জাবি পরে, গান শোনে। কি করে জানলে? ফটো দেখেছ? না, ওইসব আমি দেখিনি। তবে সিডি দেখে মনে হলো এ ছেলে সারাদিন গুড় বাতাসা বিক্রির পর পায়জামা পাঞ্জাবি পরে। তুমি কি রসিকতা করছো? হ্যাঁ করছি, তবে মা করছে না। মাই সিরিয়াস, মেয়েকে বিয়ে না দিয়ে একেবারে ছাড়বে না। সমস্যা হলো বাবাও মায়ের সাইড নিয়েছে। তুমি আমার কথা বলে দিচ্ছ না কেন? সেদিন এই আলোচনা হচ্ছিল পার্ক স্ট্রিটের কফি শপে বসে। কফি মাগ হাতে শিমুল বলল, খেপেছ? একই পরিস্থিতি ভলকানো হয়ে রয়েছে, তার মধ্যে বেকার প্রেমিকের কথা বলে আমি কি ঘি ঢালবো নাকি? আগ্নেয়গিরিতে ঘি ঢাললে কি হয় জানো? এখন বেকার, পরে তো চাকরি পাবই। সে যখন পাবে পাবে, তার আগে এই বিয়েটা তো আটকাতে হবে। কিভাবে আটকাবে? একটাই পথ, অনলি ওয়ান, বিয়ে করে।
কি কি বললে? বিয়ে করে বিয়ে আটকাবো, বিষে বিষে বিষক্ষয়। শোনোনি, তোমাকে বিয়ে করে আমি আমার বিয়ে আটকাবো। বাবা মা বাড়াবাড়ি করলে ফট করে সার্টিফিকেট বের করে দেখাবো। আরও বাড়াবাড়ি করলে আমেরিকায় সার্টিফিকেটের কপি পাঠিয়ে দেব, স্ক্যান করে সোজা মেল। অসম্ভব, ইম্পসিবল। তুমি ভেবেছোটা কি? হ্যাঁ, কাজকর্ম কিছু করি না, দাদার সংসারে থাকি, এই অবস্থায় বিয়ে করে তোমাকে তুলব কোথায়? বই গেছে আমার, এখন ওঠাউঠির কোয়েশ্চেন আসছে কোথা থেকে? বিয়েটা করে রাখছি, এই পর্যন্তই। বাবা মা বেশি বাড়াবাড়ি করলে ফটাস করে বলে দেব, একটা লিগ্যাল প্রোটেকশন বলতে পারো। এই রকম তো কতই হয়, হয় না? আমার কলেজেই তো এরকম 3টে কেস ছিল। দিয়াশি তো কেলেঙ্কারি করেছিল, অ্যাবর্শন ট্যাবর্শন করেই একেবারে। শিমুল, অন্য কোনো পথ নেই? দেখো না ভেবে, এটা বড্ড রিস্ক হয়ে যাচ্ছে। জানাজানি হয়ে গেলে বিচ্ছিরি হবে, আর তোমার মাও দুঃখ পাবেন। আর ইউ স্কেয়ার্ড? তুমি কি ভয় পাচ্ছ? আরে না না, ভয় পাওয়ার কি আছে, সে কথা বলিনি। বলছি, যদি অন্য কোনো ওয়ে আউট থাকতো। আর একটা পকোড়া বলি? পথ অবশ্যই আছে, মাকে হ্যাঁ বলে দিলেই সব ঝামেলা মিটে যায়। পাত্রকে শোনাবার জন্য 2টো গান বাছাও হয়ে গেছে, রবীন্দ্রসঙ্গীত। একটা শোনাবো পাকা দেখার দিন, একটা ফুলশয্যার রাতে। পাকা দেখার গানটা তোমার উদ্দেশ্যে গাইব। আমি তারই জানি, আমায় যেজন আপন জানে। ফুলশয্যার গানটা ওই ছেলের জন্য। এখনও তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি। কেমন হবে? স্টপ ইট, প্লিজ স্টপ ইট। এরপর আর না বলার উপায় ছিল না অর্কর। ঝিনুকের দুঃসম্পর্কের এক দাদা বৌদুকে সঙ্গে নিয়ে গড়িয়াহাটের রেজিস্ট্রি অফিসে গিয়ে গোপনে সই করে এসেছে এক গনগনে রোদের দুপুরে। ব্যাকডেটে ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়নি, বাড়তি 200 টাকায় সব ম্যানেজ হয়েছে। সেই দাদা বৌদি আজ নেমন্তন্ন করেছে। তাদের নিউ টাউনে নতুন ফ্ল্যাট, টাওয়ারে 10 তলার ওপর, ডিনারের নেমন্তন্ন। শিমুলের মুখে শুনে অর্ক ক্ষীণ আপত্তি করেছিল, এসবের আবার কি দরকার? এর আবার দরকার অদরকার কি? নতুন বর বউকে তো সবাই নেমন্তন্ন করে খাওয়ায়, খাওয়ায় না? তেমনই ওরা বলেছে। কি আর এমন ব্যাপার? আমি অফিস থেকে চলে যাব, আর তোমার তো সে ঝামেলাও নেই, বেকার যুবক। তুমি 8টা নাগাদ চলে এসো, 10টার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে এলেই হবে। আমাকে বাড়ির সামনে নামিয়ে তুমি চলে যাবে, ফিনিশ। ঠাট্টা করো না শিমুল, আমরা কিন্তু নেমন্তন্ন খাওয়ার জন্য বিয়ে করিনি। টেলিফোনের ওপাশে হেসে ফেলল শিমুল। তাহলে কি জন্য করেছি? বাড়িতে বলতে পারবো না, একসঙ্গে থাকতে পারবো না, আবার ভালোবেসে কেউ ডাকলে যেতেও পারবো না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কাম অন, যদি মন না চায় তাহলে ক্যান্সেল করে দিচ্ছি। ওরা তো জোর করেনি, রেজিস্ট্রির সময় সাক্ষী ছিল, সেই কারণেই নেমন্তন্ন করেছে। আমাদের যাওয়া উচিত। আর তাছাড়া ফ্ল্যাটটা দাদারা নতুন কিনেছে, নিউ টাউন একটা নতুন শহর, এয়ারপোর্টের কাছে। শুনলাম ফ্ল্যাটটা খুব সুন্দর সাজিয়েছে, সেটা একবার দেখাতে চাইছে। আমার তো মনে হয় ফ্ল্যাট ট্যাটের ব্যাপারগুলো আমাদের এখন থেকেই বুঝে নেওয়া উচিত। কেন? বারে কেন মানে? আজ না হোক 2 দিন বাদে আমাদের লাগবে না? আবার ঠাট্টা করছো? হ্যাঁ করছি, একদম টেনশন না করে 8টার মধ্যে চলে আসবে। শোনো, নতুন জায়গা চিনতে সমস্যা হতে পারে, তাই একসঙ্গে যাওয়া উচিত। তুমি চেনো? হ্যাঁ, গৃহপ্রবেশের সময় মায়ের সঙ্গে গিয়েছিলাম। আবছা আবছা মনে আছে। ওসব জায়গায় তো এখনও লোকজন প্রায় থাকেই না। রাস্তাঘাটে জিজ্ঞেস করে নেব, এমন কাউকে চট করে তো পাওয়াও যাবে না। আজ 8টার পর সেই ফ্ল্যাটেই আসা হয়েছে। শিমুল অর্ক দুজনে একই সঙ্গে এসেছে। বিরাট হাউজিং কমপ্লেক্সের ভিতর ফ্ল্যাট, লোকজন সত্যিই কম। ভেতরটা গাছপালা, আলো, ফোয়ারা, পার্ক দিয়ে সাজানো, কিন্তু ভীষণ নির্জন। আলো অল্প অল্প, তাই সুন্দর আর রহস্যময়। শিমুল বলল, বিউটিফুল। ভুতুড়ে মনে হচ্ছে। বাজে কথা বলো না তো। ইস, আমাদের যদি এখানে একটা ফ্ল্যাট থাকতো। মনেই হয় না কলকাতায় এত কাছে জায়গা আছে। আমি তপনদাকে বলবো, একটা যদি দেখে দেয়।
কি যে বলো শিমুল, আমরা কি করে এখন ফ্ল্যাট কিনব? আমি কিনব। ইতিমধ্যেই আমি অফিসে হাউজিং লোনের ব্যাপারে কথাবার্তা শুরু করেছি। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। দেখো, বিয়ে যখন করে ফেলেছি তখন সবটাই ভাবতে হবে। আগে তো আমাকে একটা কাজকর্ম পেতে দেবে। ও মা, কাজকর্ম পেতে তোমাকে কে আটকাচ্ছে? না পেলেও ক্ষতি নেই। সবাই জানবে গৃহকর্মে নিপুণ একজন চমৎকার ছেলেকে আমি বিয়ে করেছি। মেয়েদের যদি গৃহকর্মে নিপুণা হতে লজ্জা না থাকে, তোমার আপত্তি কিসের? তার উপর যদি শাক, কচু, থোড়ের প্রিপারেশন শিখে নাও, তাহলে তো কথাই নেই। তুমি আমাকে টিজ করছো শিমুল? চাপ বাবা, নিজের সদ্য বিয়ে করা বরকে খ্যাপাবো না তো কাকে খ্যাপাবো? এরপর শিমুল মাথা উঁচু করে অন্ধকার আকাশ ছোঁয়া বাড়িগুলোর দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। কেলেঙ্কারি! ঝড় বৃষ্টি হলে এখান থেকে আর ফিরতে হবে না। কেন? তপনদা গাড়িতে বড় রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। উঁচু লোহার গেট খুলে দিতে দিতে দারোয়ান ফ্ল্যাটের নম্বর জানতে চেয়েছিল। তারপর হাত তুলে বাড়িটা চিনিয়ে দিল। সেই বাড়ির নরম নীলচে আলো জ্বলা ইস্পাত রঙের এক টুকরো লিফট এক টানে 10 তলায় তুলে দিল শিমুল আর অর্ককে। দরজা খুলতেই লম্বা করিডর, সারি সারি কম পাওয়ারের আলো জ্বলছে। করিডর দিয়ে হাঁটতে হাঁটতে অর্ক বলল, মনে হচ্ছে এই ফ্লোরে এখনো কেউ আসেনি, শুধু তোমার দাদা বৌদি এসেছে। দাদা বৌদিও তো আসেনি। হ্যাঁ, আসেনি মানে? আরে বাবা, আসেনি মানে পাকাপাকিভাবে আসেনি। উইকেন্ডে এসে থাকে, শনি রবি করে। নতুন জায়গা, নতুন শহর, এখনো তো জমেনি। বছর খানেকের মধ্যে জমে যাবে। আর তাছাড়া ছেলে মেয়েদের স্কুল টুলে ঝামেলা রয়েছে, অনেকটা দূর হয়ে যাবে না? করিডর শেষেই ফ্ল্যাট। নেম প্লেটে শিমুলের দাদা বৌদির নাম। শিমুল হাত বাড়িয়ে কলিং বেল টিপতে গিয়েই থমকে গেল। দরজার হাতলে একটা কাগজ গোঁজা। কাগজ? কিসের কাগজ? শিমুল টেনে নিয়ে ভাঁজ খুলতেই দেখল কাগজটা একটা চিঠি, তার বৌদির লেখা। স্নেহের শিমুল এবং অর্ক, তোমাদের দাদার অফিসের এক কলিগ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের দুজনকেই নার্সিংহোমে ছুটতে হচ্ছে, তাই নেমন্তন্ন করেও নিজেরা থাকতে পারলাম না। মোবাইলে ধরবার চেষ্টা করেছিলাম, কিন্তু লাইন পেলাম না। মনে হয় টাওয়ারে গোলমাল হচ্ছিল। এখানে অনেক সময় এই রকম হয়। নার্সিংহোমে পৌঁছে তোমাদের ফোনে ধরবার চেষ্টা করব। যাই হোক, দরজার বাঁ দিকে যে লেটার বক্সটা দেখতে পাচ্ছ, সেখানে ফ্ল্যাটের চাবি রেখে গেলাম। দরজা খুলে ভেতরে ঢুকে পড়বে। খাবার টাবার সব করা আছে। খুবই সামান্য আয়োজন, রুটি, চিকেন রেজালা, রেশমি কাবাব আর খানিকটা ফ্রাইড রাইস। ডাইনিং টেবিলের হট কেসে সব রেখে গেলাম। ফ্রিজে পুডিং আর 2টো রাজভোগ রাখা আছে, বের করে নিও। শিমুল, তুমি খানিকটা স্যালাড কেটে নেবে। কিচেনে শসা, পেঁয়াজ, টমেটো রাখা আছে। আর যদি সেরকম কিছু না হয় তাহলে আমরা অবশ্যই চলে আসব। প্লিজ নিজের মনে করে বাকিটুকু করে নিও। ভালোবাসা যেন। শিমুল কাঁধ ঝাঁকিয়ে চিঠিটা অর্কর দিকে এগিয়ে দিল। তারপর লেটার বক্স হাতড়ে চাবি বের করে ফ্ল্যাটের দরজা খুলে ফেলল স্বচ্ছন্দে। সত্যি দারুণ সাজানো ঘর। একেবারে আধুনিক কায়দায় ড্রয়িং কাম ডাইনিং রুমের একপাশে ওপেন কিচেন, দেওয়ালে বড় বড় পেইন্টিং, লাল রঙের সোফার সামনে নিচু কাচের টেবিল, একটু দূরে ডাইনিং টেবিলে হট কেস, প্লেট, গ্লাস সাজানো। শিমুল দুপাশে হাত ছড়িয়ে বলল, মার্ভেলাস। এই, দরজাটা লক করে দাও। দরজা যতক্ষণ খোলা ছিল ততক্ষণ পর্যন্ত একরকম ছিল। দরজা বন্ধ করেই অর্ক নার্ভাস হয়ে পড়ল। বন্ধ ঘরে এখন সে আর শিমুল। অতিরিক্ত রকম নার্ভাস লাগছে। সেটাই স্বাভাবিক। এই রকম কোনো পরিস্থিতির মধ্যে যে পড়তে হবে সে কল্পনাও করতে পারেনি। এই প্রথম এই রকম একটা কাণ্ড ঘটল। শিমুল বলল, এই, আমার ওপর কিন্তু একদম রাগ দেখানো চলবে না। রাগ তোমার ওপর দেখাচ্ছি না, তোমার দাদা বৌদির ওপর দেখাচ্ছি। এটা কি হলো? এত ধার ধারে গোবিন্দপুরে ডেকে এনে তারা চলে গেলেন। প্রথমত এটা মোটেই ধ্যাধারে গোবিন্দপুর নয়। দ্বিতীয়ত ওরা ইচ্ছে করে চলে যায়নি, যেতে বাধ্য হয়েছে।
আমার অফিসের কেউ অসুস্থ হয়ে পড়লে আমিও যেতাম। সেটা আমাদের জানিয়ে নেমন্তন্নটা ক্যান্সেল করলেই তো হতো। পর্ণাবতী চিঠিতে তো লিখেছে, ফোনে পাইনি। আর নেমন্তন্ন ক্যান্সেল করার কি আছে? ফ্ল্যাটও রয়েছে, খাবার দাবারও রেডি, খেয়ে নিলেই তো হয়। তোমার খিদে পায়নি? না, পাইনি। আমার পেয়েছে। আমি এখন কফি বানাবো এবং স্টার্টার হিসেবে রেশমি কাবাব সহযোগে খাবো। যা খুশি করো তুমি। শিমুল উঠে গেলে অর্ক আরও অস্বস্তির মধ্যে পড়ল। সে টেবিলের উপর রাখা পুরনো ম্যাগাজিন নিয়ে উল্টাতে লাগল। বিরক্তিকর। কিছুক্ষণের মধ্যে ম্যাগাজিন সরিয়ে রেখে উঠে পড়ল। মিনিট দুই ঘরের মধ্যে পায়চারি করে বসে পড়ল ফের। দুমগ কফি এনে শিমুল বলল, বৌদি কিন্তু খুব সুন্দর করে সব সাজিয়ে রেখেছে। কফি টফি পেতে একটু অসুবিধে হলো না। আমিও এই রকম করব। ধরো তুমি বাড়ি ফিরে দেখলে আমি নেই, তখন নিজেই কফি বানিয়ে খেতে পারবে। আদি খেতে করো না শিমুল, আদি খেতে ভালো লাগছে না। তুমি এমন ছটফট করছো কেন? মনে হচ্ছে কেউ তোমাকে জোর করে কনফাইন্ড করে রেখেছে। বন্দি ছাড়া কি এইরকম একটা নির্জন জায়গায়? ও মা, নির্জনই তো ভালো। স্বামী স্ত্রী দুজনে নির্জনে থাকাটা খারাপ হবে কেন? তার উপর আমরা হলাম নবদম্পতি। আমাদের একা থাকতে হবে দুটিতে লুটিতে। কথা বলতে বলতে হেসে ফেলল শিমুল। অর্ক কঠিন চোখে শিমুলের দিকে তাকালো। খোলা জানলা দিয়ে শিরশিরে হাওয়া আসছে। এটাও বাড়াবাড়ি করেছে মেয়েটা। ঘরের জানলাগুলো সব খুলে দিয়েছে। কি হলো, অমন কড়া চোখে তাকাচ্ছ কেন? নাও কফি খাও। অর্ক হাত বাড়িয়ে কফি নিল, বলল, কেউ যদি এখন এখানে এসে জিজ্ঞেস করে আপনারা কারা, এই ফ্ল্যাটে কি করছেন, কি বলবে? বলবো আমরা মানুষ, দুটো মানুষ, নর এবং নারী। নাও কাবাব খাও। ফ্যান্টাস্টিক। দাঁড়াও কিছু গান বাজনা চালাই। এদের মিউজিক সিস্টেমটা কোথায়? উফ, আমার যা ভালো লাগছে না, মনে হচ্ছে এটা আমাদেরই বাড়ি, আমার আর তোমার। অর্কর এবার কেমন যেন মনে হচ্ছে। শিমুলের এত আনন্দ কিসের? এই কি পাগলামি শুরু করেছো বলো তো? পাগলের মতো ভালো লাগছে তাই পাগলামি করছি। বেডরুমে গিয়ে দেখবো ওখানে মিউজিক সিস্টেমটা আছে কিনা। অর্ক চাপা গলায় ধমক দিয়ে বলল, তুমি চুপ করে বসো তো। এক কাজ করো, তোমার বৌদিকে একটা টেলিফোন করো, জিজ্ঞেস করো তারা সত্যি সত্যি কখন আসবে। শিমুল এর মধ্যে কখন যেন পায়ের স্নিকার খুলে ফেলেছে। এবার টপের ওপরের বোতাম দুটো খুলে জামাটাকে ঢিলাঢালা করে নিল। খেপেছ? আর ইউ ম্যাড? ফোন করতে যাব কেন? একটা এমার্জেন্সি কাজে গেছে। ইস, ঘামে একবারে গা চ্যাটচ্যাট করছে। একটা শাওয়ার নিলে হতো। বাথরুমটা নিশ্চয়ই দুর্দান্ত। দাঁড়াও একবার দেখে আসি, সেই রকম হলে স্নান করে নেব। ওইটা বাথরুম না? না, ওটাই যাব। বৌদির বেডরুমেরটায় যাই। কাঁচুমাচু মুখে অর্ক সরে গেল শিমুলের কাছ থেকে। বলল, কি আরম্ভ করেছ? অন্যের বাড়িতে এসে স্নান? হাতের কফি মগ নামিয়ে শিমুল সত্যি সত্যি বন্ধ বেডরুমটার দিকে এগিয়ে গেল। হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছে অর্ক উত্তেজিত গলায় বলল, তুমি থামবে? কি ব্যাপার বলো তো? ওয়াই আর ইউ সো নার্ভাস? এমন একটা করছো যেন আমরা চুরি করে এই ফ্ল্যাটে ঢুকেছি। আর যদি ঢুকেই থাকে তাহলে সমস্যাটা কোথায়? আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমি এখন সাবান মেখে ভালো করে স্নান করব, তারপর একটা কাণ্ড করব। ছি শিমুল, এসব তুমি কি বলছো? কি বলো তো? আমার তো এখন কেমন সন্দেহ হচ্ছে। তোমার হাবভাব দেখে মনে হচ্ছে গোটাটাই একটা প্ল্যান। তুমি ইচ্ছে করে তোমার দাদা বৌদিকে সরিয়ে দিয়েছ। নিশ্চয়ই তোমার ওই বৌদি তোমার সঙ্গে এই প্ল্যানটা করেছে। কথাটা শুনেও না শোনার ভান করে শিমুল বলল, স্নানের পর কি করব জিজ্ঞেস করলে না তো? তুমি সবটা জানতে বলেই তোমার এত ফুর্তি, তাই না? সত্যি কথা বলো তো। আর তোমার বুক ধুকপুকানি শুরু হয়ে গেল। সত্যি বাপু, বিয়ের আগে কত বীরত্বই না দেখাতে। সুযোগ পেলেই হাত ধরা, পায়ে পা ছোঁয়ানো, সিনেমা হলে কতবার জড়িয়ে বসেছ বলো তো? আর আজ বড় হয়ে একেবারে ঘাবড়ে গেলে? দাঁড়াও, আজ তোমার মজা দেখাচ্ছি। আজই আমাদের ফুলশয্যা হবে, এখানেই হবে। ছি ছি ছি, ইস শিমুল, কি বলছো কি? তোমার মাথা সত্যি সত্যি খারাপ হয়ে গেল।
তুমি আলো নিভিয়ে অপেক্ষা করো, আর যদি আলো নেভাতে না চাও তাহলে কোনো অসুবিধে নেই, জানলার পর্দাগুলো টেনে দিলেই হবে। এত ওপরে কি আর দেখছে? আর তাও যদি ভয় ভয় করে তাহলে বেডরুমে চলে এসো গুড বয়ের মতো, ও ঘরে নিশ্চয়ই জানলা খোলা নেই। কথাটা বলে হাসতে হাসতে শিমুল বন্ধ ঘরের দিকে রওনা হলো। যাওয়ার সময় গলা ছেড়ে গান ধরল, ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি, ঢাকা থাকে না হায় গো তারে রাখিতে নারী। শিমুল এমন সুন্দর গান গাইতে পারে অর্ক আশ্চর্য হলো। কই, সে তো জানত না। তার থেকেও আশ্চর্যের কথা, সত্যি সত্যি বাইরে ঝড় উঠেছে। খুব জোর নয়, তবে 10 তলা ভেসে যেতে লাগলো উথাল পাতাল বাতাসে। অতিরিক্ত রকম নার্ভাস হয়ে পড়লে মানুষের শরীরে 2 রকম প্রতিক্রিয়া হতে পারে, হয় অল্প অল্প ঘাম হয়, নয়তো হাত পা ঠান্ডা হয়ে আসে। অর্কর একই সঙ্গে দুটোই হচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, আবার হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছে। এই অবস্থাতে সে ঘরের আলো নিভিয়ে সোফার ওপর বসে আছে জড়সড় হয়ে, দুরু দুরু বুকে অপেক্ষা করছে। তার ভালো লাগছে, খুব ভালো লাগছে, আবার ভয় হচ্ছে। কি হবে এখন? আর ঠিক এমনই সময় দরজায় খটখট আওয়াজ হলো। অর্ক চমকে উঠল। কিসের আওয়াজ? কেউ এলো? শিমুলের দাদা বৌদি কি ফিরে এলো, নাকি এটা ঝড়ের আওয়াজ? আজকের ছোট গল্প এখানেই শেষ হলো। আশা করছি ভালো লেগেছে। অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন এসেছেন, আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।